1873 সালে এক বিজ্ঞানী মাত্র ৮০ দিনে পৃথিবী ভ্রমণের একটা বাজি ধরেছিল। সেই যুগে এখনকার মতো এত অত্যাধুনিক যানবাহন প্রযুক্তি থাকলে বিশ্বাস করাই যেত, কিন্তু সে সময় ছিল না বিমান, হেলিকপ্টার কিংবা দ্রুতগামী কোনো গাড়ি। এসব ছাড়া মাত্র ৮০ দিনে গোটা পৃথিবী ঘুরে আসাটা সাধারণ কোনো ব্যাপার ছিল না। জুলেস বার্নস এর লেখা এই উপন্যাসকে 1999 সালে মুভিতে রূপান্তরিত করা হয়েছিল। অনেকেই হয়তো শুনেছিলেন হলিউডের একটা বিখ্যাত অস্কার বিজয়ী মুভিতে বাংলাদেশের কিছু সিন রয়েছে। হ্যাঁ, এটাই সেই মুভি। তো শুরু করা যাক ৮০ দিনে পৃথিবী ভ্রমণের সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ। গল্পের শুরুতে ইংল্যান্ডের একটা ব্যাংকে একজন চোর চুরি করতে গিয়েছিল এবং সে ধরা পড়ে যায় পুলিশের হাতে। পুলিশ তাকে তাড়া করছে। পুলিশের হাত থেকে বাঁচতে চোরটা একটা গাছে উঠে পড়ে। সেখান থেকে সে লক্ষ্য করে একজন বিজ্ঞানী অনেক দ্রুত গতিসম্পন্ন একটা গাড়ি বানানোর চেষ্টা করছে। সে সময় কোনো গাড়ি বা আকাশযানের আবিষ্কার হয়নি। চলাচলের ব্যবস্থা ছিল জাহাজ, ঘোড়ার গাড়ি এসব। তো সেই বিজ্ঞানী, যার নাম ডক্টর বিলিয়াস পগ, তার অ্যাসিস্ট্যান্ট এসব অদ্ভুত কর্মকাণ্ড আর নিতে পারছে না। তার পিঠে একটা আজব মেশিন লাগিয়ে আরেকটা মেশিনের উপর বসিয়ে গাড়ি আবিষ্কারের পরীক্ষা নিরীক্ষা করছে। আর এটার ড্রাইভার নাকি হবে এই ব্যক্তি। সে বিজ্ঞানীকে বলে, আমি এসব আর পারবো না। এ বলে সে চলে যায়। সে সময় আবার গাছ থেকে চোরটা ঢাল ভেঙে নিচে পড়ে। সে পুলিশের কাছে ধরা পড়ার ভয়ে চোরটা একটা প্ল্যান করে। সে ওই বিজ্ঞানীকে বলে, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। কেউই তার সাথে কাজ করতে চায় না, কারণ যেসব মেশিনপাতির এক্সপেরিমেন্ট চালাচ্ছে কেউই রিস্ক নিতে চায় না। তো বিজ্ঞানী ফগ তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে নেয়। তো দেখা যায় বিজ্ঞানী ফগ তার নতুন অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তার গাড়ি বানানোর পরীক্ষা নিরীক্ষা স্টার্ট করে দেয়। তাকে কিছু একটার উপর বসানো হলো, পিঠে আবার পাইপের মতো কিছু একটা লাগিয়ে দিল। তাকে এখন বোঝানো হবে গাড়ি কিভাবে চালাতে হয়। এরপর অনুশীলন শুরু হয়। গোলাকার একটা রেলপথের মতো জায়গায় সে আজব জিনিসটা ঘোরানো হচ্ছে আর সেটা কন্ট্রোল করছে পগ। এক পর্যায়ে মেশিনটার গতিসীমা ব্যাগতিক হয়ে জ্যাকি ছিটকে গিয়ে অনেকটা দূরে যেয়ে পড়ে। এরপর রয়্যাল একাডেমি অফ সায়েন্স নামের একটি ভবন দেখা যায়। ছোট বড় সকল বিজ্ঞানীদের কার্যালয় এটা। বিজ্ঞানীদের প্রধান হলো এই ব্যক্তি, যার নাম কেলভিন। তিনি একজন কঠিন লোক। ছোটখাটো ভুল করলেও বিজ্ঞানীদের বড় ধরনের শাস্তির আওতায় আনে। তার লোকজন চায়না থেকে একটা মূল্যবান সম্পদ চুরি করে এনেছিল। সেটা একটা মূর্তি। এটার নাম লাফিং বুদ্ধ মূর্তি। এই মূর্তি তারা রেখেছিল ব্যাংক অফ ইংল্যান্ডে। শুরুতেই যেই জ্যাকি নামক চোরকে সেই ব্যাংক থেকে পুলিশ তাড়া করতেছিল, সে আসলে কোনো চোর নয়। সে এসেছে চায়না থেকে এই মূল্যবান মূর্তি উদ্ধার করার জন্য। তো সে মূর্তি চুরি করে বিজ্ঞানী ফগের অ্যাসিস্ট্যান্ট হয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আর এখান থেকে চায়না ফিরে যাওয়ার চেষ্টা চলছে। সুযোগ পেলেই সে চলে যাবে। এরপর বিজ্ঞানী ফগের বাড়ি দেখা যায়। তার বাড়িটা একটা বিশাল গবেষণাগার। এখানে বিভিন্ন রকম বৈজ্ঞানিক মেশিনপাতি রয়েছে। বোঝাই যাচ্ছে সে খুবই জিনিয়াস লোক। সবসময় মনে হয় সে বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত থাকে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি পৃথিবীতে এমন কিছু আবিষ্কার করব যেটা দ্বারা মানুষ আকাশপথে যাতায়াত করতে পারবে। এমনই এক ভাসমান যান আবিষ্কার করার গবেষণায় আছি। পরের দিন সকালে দেখা যায় সকল বিজ্ঞানীরা তাদের কার্যালয়ে উপস্থিত হয়। সেই আলোচনা সবাই বিলিয়াস পগ জানায়, আমি এমন কিছু আবিষ্কার করার কাজ করছি যেটা দিয়ে প্রতি ঘন্টায় 52 কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব। এ কথা শুনে তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে। কেলভিন বলে, আচ্ছা তাই নাকি, তোমার তো ভালোই গতিবিদ্যা রয়েছে। তো বলো তো, যে চোরটা ব্যাংক থেকে মূর্তি চুরি করলো, আমরা জানতে পেরেছি সে একজন চাইনিজ। চোরটা তার দেশ চায়নাতে ফিরে যেতে কত সময় লাগবে? পগ একটা মিটার দ্বারা হিসাব নিকাশ করে বলে, আমি যে যানটি আবিষ্কার করতেছি সেটার গতিবেগে, অর্থাৎ ঘন্টায় 52 কিলোমিটার গতিতে চোরটা মাত্র ৮০ দিনের মধ্যে পুরো পৃথিবী ঘুরে তার দেশ চায়নায় পৌঁছাতে পারবে। আর সোজা চায়নায় পৌঁছাতে কত সময় লাগবে, এই ছোট হিসাবটা আপনি মিলিয়ে নিন। আর তখন জ্যাকি কেলভিনকে একটা শয়তানি বুদ্ধি দিয়ে দেয়। যদি পগ রাজি হয় তাহলে জ্যাকি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে এখান থেকে চায়নাতে ফেরার সুযোগ হবে। পুলিশ মূর্তি চোরকে খুঁজছে, যে কোনো সময় সে ধরা পড়ে যাবে। তাই জ্যাকি কেলভিনকে বলে পগের সাথে একটা বাজি ধরতে। তার যুক্তিটা কেলভিনের বেশ পছন্দ হয়ে যায়। বিজ্ঞানী ফগ জীবনে তো অনেক কিছুই করলো, এখন কি করে তাই দেখার বাকি। ডক্টর বিলিয়াস পগকে বলা হয় সে যদি মাত্র ৮০ দিনে পৃথিবী ভ্রমণ করতে পারে তাহলে তাকে $10,000 দিবে। শুধু তাই নয়, বর্তমান বিজ্ঞানীদের প্রধান লর্ড কেলভিন তার জায়গা থেকে পদত্যাগ করবে এবং ফগকে বানানো হবে প্রধান বিজ্ঞানী। আর যদি সে এটা করে দেখাতে না পারে তাহলে তাকে $10,000 দিতে হবে এবং বিজ্ঞানীদের তালিকা থেকে তাকে বের করে দেওয়া হবে। আর সারা জীবনের জন্য তাকে বৈজ্ঞানিক কার্যকলাপ ও গবেষণা নিষিদ্ধ করা হবে। পগ হার মানতে নারাজ। সে কেলভিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। বাজি কনফার্ম করার পর পগ তার আবিষ্কৃত এক অদ্ভুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তো কিছু দূর যাওয়ার পর তার এই গাড়ি আটকে দেয় পুলিশ।
কারণ এই ভয়ঙ্কর যানবাহন রাস্তায় চললে বিপদ হতে পারে। আর এমনিতে যন্ত্রচালিত গাড়ি চলাচলের এখনো অনুমতি হয়নি, শুধুমাত্র পশুচালিত গাড়ি চলতে পারবে। পুলিশ লোকটা পগের গাড়ির সাথে হেলান দিয়ে নিষেধাজ্ঞা দিচ্ছিল, আর কিছু একটার উপর হাত লেগে গাড়ি চালু হয়ে গেল। গাড়ি তাকে চেঁচিয়ে নিয়ে যায় এবং কিছু দূর গিয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে করুণ অবস্থা হয়ে যায় গাড়ির। তারপর বিজ্ঞানী পুলিশের গাড়ি নিয়েই চলে যায়। চ্যালেঞ্জ মোকাবেলার দ্বিতীয় দিন তারা প্যারিস পৌঁছে যায়। এখানে আবার তারা লক্ষ্য করে কিছু লোক তাদের ফলো করছে। এদেরকে লর্ড ক্যালভিন তাদের পিছনে লাগিয়ে দিয়েছে। পগ যদি সত্যি সত্যি এই বাজিতে জিতে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিছুতেই তাকে 80 দিনে পৃথিবী ভ্রমণ করতে দেওয়া যাবে না। তো সন্দেহজনক লোকদের দেখে পগ একটা জাদুঘরে ঢুকে পড়ে। এখানে তার সাথে সাক্ষাৎ হয় মনিয়া নামের এক চিত্রশিল্পীর সাথে। অন্যদিকে জ্যাকি আর ক্যালভিনের লোকের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। জ্যাকি ফাইট করায় পারদর্শী ছিল, তার ক্যারাটে দক্ষতার কাছে ওরা হেরে যায়। তারা দুজন দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা একটি বেলুন দেখতে পায় যেটা উড়ানোর প্রস্তুতি চলছে। বিজ্ঞানী পগ আর জ্যাকি সেই বেলুনে উঠে পড়ে। ওঠার সময় এক মহিলা নিজের পার্স হারিয়ে বিজ্ঞানীর টাকার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিল। টাকা ছাড়া তো তাদের গন্তব্য এখানেই থেমে যাবে। তাই জ্যাকি আবার নিচে নামে মহিলাটার কাছ থেকে ব্যাগ নিতে। ব্যাগটা নিয়ে ফেরার সময় আবার সে কেলভিনের ভাড়া করা টেরোরিস্টদের কবলে পড়ে এবং জ্যাকি কোনো মতে ব্যাগটা বেলুনে তুলে দেয়, কিন্তু সে ওঠার আগেই ওই টেরোরিস্টরা চলে আসে। বেলুনটা ধীরে ধীরে উড়ে যাচ্ছে আর জ্যাকি ওদের সাথে লড়াই করছে। অনেক চেষ্টার পর সে দড়িটা ধরতে পারে। দড়ি ধরে দুলছে কিন্তু উপরে উঠতে পারছে না। এক মহা বিপদে পড়ে গেল সে। এক পর্যায়ে একটা স্ট্যাচুর সাথে তার প্যান্ট আটকে যায়। এখন প্যান্ট ধরতে হলে দড়ি ছেড়ে দিতে হবে। নিচে রয়েছে টেরোরিস্ট, আর দড়ি ছাড়লে এত উপর থেকে পরে এমনিতেই হাত পা ভেঙে যাবে। তো প্যান্ট খুলে নিচে পড়ে গেল। যে বিপদ যাচ্ছে তার উপর দিয়ে প্যান্ট কেন, শর্ট প্যান্ট খুলে গেলেও দড়ি ছাড়া যাবে না। ইজ্জতের চেয়ে জীবন বাঁচানো গুরুত্বপূর্ণ। যাই হোক, বহু কষ্ট সহ্য করে সে একটা সময় বেলুনের বাস্কেট অব্দি পৌঁছায়। বেলুনে যে মেয়েটাকে দেখা যায় ইনি ওই চিত্রশিল্পীটা যার সাথে পগের সাক্ষাৎ হয়েছিল জাদুঘরে। সেই মনিয়া তাদের সাথে বেলুনে উঠেছে কারণ সেও পগের সাথে বিশ্ব ভ্রমণে যেতে চায়। এরকম একটা সুন্দরীকে সফর সঙ্গী হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না? কিন্তু ডক্টর পগ খুবই বিরক্ত হয়ে যায়। সে বলে, তুমি চাইলেই যেতে পারবে না। আমরা এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বের হয়েছি এনজয় করার জন্য না। কিন্তু সেই নারী এসব মানতে নারাজ। সে জোর করে তাদের সাথে রওনা হয়। ট্রেনে উঠে তারা এখন অন্য একটি দেশে যাচ্ছে। ডক্টর পগ রাগান্বিত হয়ে আছে। সে মুনিয়ার সাথে রাগ করে অন্যদিকে চলে যায়। তখন মুনিয়া জ্যাকিকে বলে, তুমি একজন বাটপার, এটা আমি বুঝে গেছি। বিশ্ব ভ্রমণ করা তোমার আসল উদ্দেশ্য নয়। তো তোমার উদ্দেশ্যটা কি আমাকে খুলে বলো, না হয় আমি তোমাকে ইপটিজিং এর মিথ্যা কেসে পুলিশের হাতে ধরিয়ে দিব। সেই ভয়ে জ্যাকি তাকে বিষয়টা খুলে বলে যে আসলে সে ওই মূর্তিটা উদ্ধার করতে ইংল্যান্ডে গিয়েছিল। লর্ড ক্যালভিনের লোকেরা এটা চুরি করে আনার পর নাকি তাদের গ্রামে অশান্তি বিরাজ করছে, আর সে কারণে জ্যাকি এটা পুনরুদ্ধার করে নিয়ে যাচ্ছে। চাইনায় পৌঁছাতে জ্যাকি এই কৌশলটি অবলম্বন করেছে। মুনিয়া বলে, ঠিক আছে, আমি তোমার এই কথাটা গোপন রাখবো যদি তোমাদের সাথে আমাকে নিয়ে যাও। জ্যাকি রাজি হয়ে যায় আর দুজন মিলে বিজ্ঞানী ফগকে রাজি করাতে বুদ্ধি বের করে। ফগের সময় বাঁচাতে মুনিয়া ট্রেন চালককে পটিয়ে ট্রেনের গতি বাড়িয়ে নেয়। এরকমই কিছু ছোটখাটো কৌশল খাটায় বিজ্ঞানী ফগকে ইমপ্রেস করার জন্য। এদিকে ট্রেনের ভিতরে ওই পুলিশটার সাথে জ্যাকির দেখা হয়ে যায়, যে প্রথমে তাদের গাড়ি আটকে দিয়েছিল আর পুলিশের গাড়ি নিয়েই চলে গিয়েছিল ফগ আর জ্যাকি। সে জ্যাকিকে দেখেই চিনে ফেলে এবং গ্রেপ্তার করার জন্য হাতকড়া বের করলে জ্যাকি তাকে গরম জল মেরে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এদিক সেদিক খুঁজে তাকে পেয়ে যায়, কিন্তু আসামিকে ধরার আগেই সে স্লিপকে ট্রেনের জানালা দিয়ে পড়ে যায়। যদিও জ্যাকি তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু পারল না। সময় যেতে যেতে 10 দিন শেষ হলো। ওরা তুর্কি পেরিয়ে ইস্তাম্বুলে পৌঁছে যায়। এখানকার রাজা কোনো এক কারণে তাদেরকে তার রাজমহলে আমন্ত্রণ জানায়। রাজার আদেশ তাই যেতে হলো। রাজা ছিল আবার নারীবাজ লোক। মনিয়াকে দেখেই তার পছন্দ হয়ে যায়। সেই সুবাদে রাজা ভালোই আপ্যায়ন করছে ওদের। তারা বলে আমাদের যেতে হবে, কিন্তু রাজা মনিয়াকে বিয়ে করতে চায়। ওরা রাজি না হলে তাদেরকে আটক করা হয়। ওরা যেতে হলে মনিয়াকে রেখে যেতে হবে। প্রথমে ওরা চলেই যাচ্ছিল, কিন্তু তারা একটা বুদ্ধি পাকালো মনিয়াকে নিয়ে যাওয়ার জন্য। রাজার একটা মূল্যবান মূর্তি ছিল যেটা তার কাছে মনিয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। ওরা সেই মূর্তিটাকে ফেলে দেওয়ার হুমকি দেয়। ওরা বলে যদি মনিয়াকে সহ তাদেরকে ছেড়ে না দেয় তাহলে এটা ফেলে ভেঙে দিবে। রাজা তাদের অনুরোধ করতে থাকে, তোমরা যা চাও তাই হবে, কিন্তু খবরদার ওটা ভেঙো না। ওরা বলে ঠিক আছে, ভাঙবো না। আমাদের শর্ত হলো সকল সৈন্যসেনা দলবলকে একটা ঘরে বন্দি করে রাখতে হবে যতক্ষণ না আমরা এখান থেকে চলে যাচ্ছি। রাজা তাই করে। সে যখন তার দলবল বন্দি করতে যায় তখন আবার ওই বিশেষ মূর্তির হাত ভেঙে যায় ওদের নাড়াচাড়ায়। রাজা দেখে ফেলার আগেই তারা মূর্তিটার সেই হাত দরজার কড়ায় লাগিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে কেলভিনের কাছে খবর পৌঁছে যায় যে ওই চোরটা আসলে বিজ্ঞানী ফগের অ্যাসিস্ট্যান্ট জ্যাকি ছিল। সে ছদ্মবেশে চুরি করেছে, কেউ তাকে চিনতে পারেনি। এখন দুজনকে আটক করার জন্য আরো ভালোভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফগের বেশ কয়েকটি দেশ ঘোরা হয়ে গেছে, এখন তার গন্তব্যস্থল ইন্ডিয়া। ভারতবর্ষ তখন ইংরেজদেরই দখলে ছিল। কেলভিন তাদের লোকদের জানিয়ে দেয় এই দুজনকে পেলেই যেন আটক করা হয়। পগের 24 দিন শেষ হয়ে গেল, সে এখন আছে দিল্লিতে। ইংরেজ সৈনিকরা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। পগ বিষয়টা টের পেয়ে যায়, কিন্তু সে তো জানে না যে তার সাথেই একজন ক্রিমিনাল নিয়ে ঘুরছে। তো তারা দুজন ইংলিশ আর্মিদের হাত থেকে বাঁচতে মহিলাদের কাপড় পরে ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে যায় এবং ইন্ডিয়া থেকে আসলো বাংলাদেশে। সে সময় কয়লায় চালিত ট্রেনেই ছিল সেই যুগের সবচেয়ে অত্যাধুনিক গতিসম্পন্ন যানবাহন। তো তারা বাংলাদেশ ভ্রমণ করার পর চলে গেল চায়নায়। জ্যাকিকে ওই মূর্তি নিয়ে ফিরে আসতে দেখে গ্রামের সবাই অনেক আনন্দিত। ওদেরকে সবাই আমন্ত্রণ জানায়। জ্যাকি সেই লাফিং বৌদ্ধের মূর্তিটা জায়গা মতো পৌঁছে দেয়। এখানে আসার পর ডক্টর বিলিয়াস ফগ সব বুঝে ফেলে এবং ফগ জ্যাকির উপর প্রচণ্ড রেগে যায়। সে মুনিয়া আর জ্যাকিকে চায়নাতে রেখে চলে যায়। 61তম দিনে সে আমেরিকার সান ফ্রান্সিসকোতে পৌঁছায়। এখানে এক দুর্ঘটনা ঘটে যায় তার সাথে। তার টাকার ব্যাগটা এক মহিলা ছিনতাইকারী নিয়ে যায়। টাকার ব্যাগটা ছিনতাই হয়ে যাওয়ার পর সে ফতের ফকির হয়ে যায়। খাবার কেনার টাকাও নেই। সর্বস্ব হারিয়ে সে ভিক্ষা করার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে ভিক্ষা দিচ্ছিল না। তখন সে দেখে অভিজ্ঞতা সম্পন্ন একজন ভিক্ষুক এক লোককে দাঁড় করিয়ে তার কাছ থেকে চাঁদাবাজের মতো ভিক্ষা নিচ্ছে। এ দেখে ডক্টর ফগ সেভাবে এক লোকের কাছে ভিক্ষা চাইলে সেই লোকটা বিজ্ঞানীকে একটি চর মেরে দেয়। আসলে অভিজ্ঞতা ছাড়া কিছুই হয় না, ভিক্ষা করতেও অভিজ্ঞতা লাগে। অন্যদিকে মনিয়া এবং জ্যাকি তাকে ফলো করতে করতে এখানটা অবধি চলে আসে। ফগ এই দুঃসময়ে তাদের দেখে অনেক খুশি হয়। তাদেরকে শত্রু ভেবে চায়নাতে রেখে এসেছিল, কিন্তু এখন তারাই হলো বিপদের বন্ধু। এদিকে লর্ড কেলভিন একজন ইন্টারন্যাশনাল লেডি টেররিস্টকে ভাড়া করে, তার নাম জেনারেল ফ্র্যাঙ্ক। ফগের মিশন আনসাকসেস করার জন্য তারা প্ল্যান করছে কিভাবে ফগকে আটকানো যায়। ফগের ভ্রমণ যাত্রার আজ 66তম দিন। সে এখন নিউ ইয়র্কের পথে আছে। এখানে তাদের সাথে দেখা হয় দুজন ব্যক্তির। ওরা দুজন সম্পর্কে ভাই হয়। একজনের নাম অলবিল রাইট এবং অন্যজন উইলবার রাইট। এরাও ফগের মতোই বিজ্ঞানী টাইপের লোক। এদের সাথে ফগের পরিচয় হয়। আসলে এই দুজন বিষয়টা জানতো যে ফগ নামের একজন বিজ্ঞানী মাত্র 80 দিনে পৃথিবী ভ্রমণের একটা কঠিন চ্যালেঞ্জে বেরিয়েছে এবং এরা ফগকে বলে তারা নাকি উড়ন্ত যান আবিষ্কার করার স্বপ্নে ডুবে আছে। অর্থাৎ তারা উড়োজাহাজ আবিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের গবেষণা করছে। এখানে দুই ভাই সেই বিষয়ে গবেষণা করতে আসছিল। মুভিতে দেখানো এই দুই ভাই পরবর্তীতে সত্যি সত্যিই উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন। গুগল সার্চ করলে জানতে পারবেন উড়োজাহাজের আবিষ্কারক দুই ভাই অরবিল রাইট এবং উইলবার রাইট। এদের বলা হয় রাইট ব্রাদার্স। তো দেখা যায় রাইট ব্রাদার্সরা ফগকে আকাশযান আবিষ্কারের আইডিয়া সহ একটা ডিজাইন দিয়ে দেয়। ফগ নিজেও কিন্তু উড়োজাহাজ আবিষ্কারের চিন্তা ভাবনা করেছিল, আর এটা সেদিন রয়্যাল সায়েন্স একাডেমিতে বলার পর তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করেছিল। তো এরপর বিজ্ঞানী ফগের 80 দিনে পৃথিবী ভ্রমণের সেই খবর ছড়িয়ে পড়ে পুরো দুনিয়ায়। 72তম দিনে তারা পৌঁছে যায় নিউ ইয়র্কে। এখানে তাদের আমন্ত্রণ জানাতে উপস্থিত হয় বিপুল জনসমাগম। ফগ ভেবেছিল সে সময় মতো লন্ডনে পৌঁছে যাবে, কিন্তু হঠাৎ একজন পুলিশ কর্মী ফগকে দ্রুত জাহাজঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বলে একটা ঘরে বন্দি করে ফেলল। সেখানে দেখা যায় জেনারেল ফ্র্যাঙ্ক তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। জাহাজ ছাড়ার সময় বাকি মাত্র 20 মিনিট। এখানে এই টেরোরিস্টদের সাথে ক্যারাটে পারদর্শী জ্যাকির ফাইট শুরু হয়। এক পর্যায়ে ফ্র্যাঙ্ক সহ তার দলবলের সবাইকে মেরে জ্যাকি আহত করে ফেলে। ফ্র্যাঙ্কদের মোকাবেলায় জ্যাকিকে ফগ এবং মনিয়াও হেল্প করেছে, কিন্তু তারা জাহাজঘাট অবধি পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। জাহাজ ছেড়ে দিয়েছে। আরও একটা দিন সময় লস হয়ে গেল। তারপরের দিন তারা লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। হাতে সময় আছে মাত্র 6 দিন। বিজ্ঞানী ফগ টেনশনে পড়ে যায়। তার ধারণা সে বোধহয় হেরে যাবে, কেননা এই বিশাল আটলান্টিক মহাসাগর মাত্র 6 দিনে পাড়ি দিয়ে লন্ডনে পৌঁছানো সাধারণ ব্যাপার না। সে উপরের দিকে তাকিয়ে উড়ন্ত পাখিগুলো দেখে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে, যেটা রাইট ব্রাদার্সরা দিয়েছিল, এবং সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে আকাশযান বানিয়ে যদি উড়াল দিতে পারে তাহলে দ্রুত ইংল্যান্ডে পৌঁছাতে পারবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। রাইট ব্রাদার্সরা যে ডিজাইনটা তাকে দিয়েছিল সেটা ফলো করে বিজ্ঞানী ফগ একটা প্লেন বানানোর প্রস্তুতি নেয়। কিন্তু এ কাজে যেসব মেশিনপাতি প্রয়োজন তার কিছুই এখানে নেই। সে জাহাজেরই কিছু জিনিসপত্র দিয়ে এই কাজটি করবে। তার জন্য সে জাহাজের ক্যাপ্টেনকে বলে তাকে একটা নতুন জাহাজ কেনার মতো অর্থ দিবে যদি সে এই জাহাজের কিছু অংশ তাকে দেয়। জাহাজের ক্যাপ্টেন বলে, বিজ্ঞানী তুমি শুধু শুধু চেষ্টা করছো, তুমি কিভাবে প্লেন বানিয়ে এখান থেকে উড়ে যাবে, এটাও কি সম্ভব? এক পর্যায়ে ক্যাপ্টেন রাজি হয়। ক্যাপ্টেন জানতো তার পৃথিবী ভ্রমণের বিষয়টা, আর সেও চাচ্ছিল বিজ্ঞানী ফগ এই যাত্রায় সফল হোক। তারপর জাহাজ থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সংগ্রহ করে প্লেন বানানোর কাজ শুরু করে দেয়।
সে অক্লান্ত পরিশ্রমের ফলে কোনো রকমে হাতের কাছে যা পেল তা দিয়েই একটা আকাশযান তৈরি করে। বিজ্ঞানী ফগ এবার কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তার আবিষ্কৃত আকাশযানটি নিয়ে 3 জন মিলে খোদার উপর ভরসা করে জাহাজ থেকে টেক অফ করে তার এই অদ্ভুত প্লেন। ভাগ্য ভালো যে কোনো রকম টেস্টিং ছাড়াই আকাশের অনেকটা উপর দিয়ে উড়োজাহাজটা সফলভাবে উঠছে এবং কয়েক ঘন্টার মধ্যেই তারা লন্ডনে পৌঁছে যায়। মানুষজন এই অদ্ভুত আকাশযান আকাশে উঠতে দেখে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে। অন্যদিকে 80তম দিনে ফগের অনুপস্থিতিতে লর্ড কেলভিন ভীষণ আনন্দিত, কারণ সে জিতে গিয়েছে আর বিজ্ঞানী ফগ হেরে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সে দেখে আকাশে কিছু একটা দেখা যাচ্ছে, আর এই মেশিনটা 3 জন মানুষ সহ নিচের দিকেই নেমে আসছে। লর্ড কেলভিন তো হয়ে যায় এবং বিজ্ঞানী ফগের আকাশযানটা ল্যান্ড করে রয়্যাল একাডেমি অফ সায়েন্সের ভবনের সামনে। কিন্তু রয়্যাল একাডেমি অফ সায়েন্সের ভিতরে ঢোকার আগেই সময় শেষ এবং লর্ড কেলভিন বিজ্ঞানীকে অপমান করতে থাকে আর বলে, তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। বিজ্ঞানী ফগকে কেলভিন অপমান করেই যাচ্ছে আর হঠাৎ সবাই চুপ হয়ে গেল। আর লর্ড কেলভিন পিছনে ঘুরে দেখে ইংল্যান্ডের রানী এলিজাবেথ দাঁড়িয়ে আছে। রানী তাকে প্রশ্ন করে, তুমি ফগের যাত্রায় ব্যাঘাত ঘটাতে কি কি ক্রাইম করেছো তা এখন জনসম্মুখে বলবে। লর্ড কেলভিন জবাব না দিতে পেরে দৌড়ে পালাতে চায়, আর রানী এই অপদার্থটাকে বন্দি করার আদেশ দেয় এবং বিজ্ঞানী ফগের 80 দিনে পৃথিবী ভ্রমণ আর এরকম অদ্ভুত আকাশযান আবিষ্কারে মুগ্ধ হয়ে রানী তাকে স্বাগতম জানায় এবং $10,000 উপহার দেয়। ফগ বলে, কিন্তু রানী আমি তো হেরে গিয়েছি। তখন রানী তাকে জানায়, তুমি হেরে যাওনি, বরং একদিন আগেই পৌঁছে গিয়েছো। জ্যাকির তখন মনে পড়ে যেহেতু প্রথমে জ্যাকির লক্ষ্য ছিল সে শুধু ওই লাফিং বৌদ্ধ মূর্তিটা নিয়ে তার দেশ চায়নাতে পৌঁছে যাবে, তাই সে দ্রুত চায়নায় পৌঁছাতে প্রতি টাইম জোন থেকে 1 ঘন্টা করে টাইম পাস করে রেখেছিল। তারপর যখন তারা 3 জন আবার একত্রিত হলো তখন সেই পাস করা টাইমের বিষয়টা জ্যাকির মনে ছিল না, অর্থাৎ তাদের হাতে এখনও 24 ঘন্টা টাইম ছিল। এটা 79তম দিন। এটা জেনে বিজ্ঞানী ফগ খুশিতে মেতে ওঠে। অবশেষে সে তার চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হলো। ফগের সাথে সবাই আনন্দ ফুর্তি করছে, সেই সাথে যারা লর্ড কেলভিনের জন্য ফগের বিরোধিতা করেছিল ওরাও এখন বিজ্ঞানী ফগের পক্ষ নিয়েছে এবং তাকে সমর্থন করছে। দেখা যায় হাত ব্যান্ডেজ করা এই পুলিশ এখনো বেঁচে আছে। সে ট্রেন থেকে পড়ে গিয়েও মরেনি, শুধুমাত্র হাত পা ভেঙে গিয়েছিল। তো যেমন কথা তেমন কাজ, লর্ড কেলভিনের জায়গাটা বিজ্ঞানী ফগকে দেয়া হয়, অর্থাৎ ইংল্যান্ডের রয়্যাল একাডেমি অফ সায়েন্সের প্রধান বিজ্ঞানী এখন ডক্টর বিলিয়াস ফগ এবং তার ভ্রমণ সঙ্গিনী মনিয়া হয়ে যায় তার জীবন সঙ্গিনী। গল্পটা এখানেই শেষ হয়ে যায়।